আছে রেডি চল রোল রেডি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কুয়ালা আরজি করে যে রায় সামনে এলো তাতে দেখা গেল যে মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন কারাদণ্ডের কথা বললেন বিচারক। দেখুন, আরজি করে রায় দিয়েছেন বিচারক, ফলে বিচারকের সিদ্ধান্তের উপর তো কিছু বলা যায় না। কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বলি, আরজি করের ঘটনা আমরা মনে করি একটা পৈশাচিক ঘটনা, যে জুনিয়র ডক্টরকে ধর্ষণ এবং হত্যা। ফলে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকেই ফাঁসি চেয়েছিলেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল দোষীকে। পরবর্তীকালে সিবিআই তদন্ত হয়, মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন, আমরা ফাঁসির দাবি করেছি, গোটা বাংলা ফাঁসির দাবি করেছে এবং দোষটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ মাননীয় বিচারক যে রায় দিয়েছেন তাতে দোষ প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, দোষী ঘোষিত হয়েছে। অর্থাৎ এই সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, যাকে কলকাতা পুলিশ সঠিকভাবে গ্রেফতার করেছিল। পরবর্তীকালে সিবিআই এর হাতে গেছিল, তারা বিচারের পর আদালতে দোষ প্রমাণিত হয়েছে। এখন আইন অনুযায়ী, বিচার ব্যবস্থা অনুযায়ী প্রমাণিত দোষের ক্ষেত্রেও দোষীকে কি শাস্তি দেওয়া হবে এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। অর্থাৎ গ্রেফতার করে এনেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যে তদন্তের অভিমুখ একদম সঠিক ছিল। এরপরে সিবিআই এর হাতে গেছে, তাতে দেখা গেছে কলকাতা পুলিশের অভিমুখ ঠিক ছিল। পরবর্তীকালে সিবিআই চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, ট্রায়াল হয়েছে, সাক্ষ্য হয়েছে এবং দোষী প্রমাণিত হয়েছে সঞ্জয় রায়। এবার এই দোষী প্রমাণিত হওয়ার পর কোন সাজা দেয়া হবে, অর্থাৎ এই ধর্ষণ এবং খুনের ধারাগুলিতে দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড না সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই পৈশাচিক ঘটনায় ফাঁসি চাই। তিনি প্রথম রাস্তায় নেমেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল। কলকাতা পুলিশ তাদেরও সিদ্ধান্ত ছিল যে যাকে ধরা হয়েছে তার ফাঁসি চাইবে। পরবর্তীকালে সেটা সিবিআই এর হাতে গেছে তদন্তটা। তো এখন এই যে শাস্তিটা কোনটা দেয়া হবে, ফাঁসি দেয়া হবে না যাবজ্জীবন দেওয়া হবে, এটা কিন্তু একেবারেই বিচারকের সিদ্ধান্ত। দোষী প্রমাণের পর, দোষী প্রমাণিত হয়ে যাওয়ার পর কোন শাস্তি দেওয়া হবে, যেটা নিয়মাবলীতে লেখা আছে যে এই যাবজ্জীবন নাকি ফাঁসি বা মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট, এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে বিচারকের। এক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন, ফাঁসির রায় দেননি। আমরা শুধু মনে করিয়ে দেব যে গত কয়েকদিন আগে পরপর কয়েকটা এই ধরনের পৈশাচিক ঘটনার বিচার শেষ হয়েছে এবং সাজা হয়েছে, এবং সেখানেও ফরাক্কা বলুন বা জয়নগর বলুন বা গুড়াপ বলুন, এগুলিতে কিন্তু রাজ্য পুলিশ শেষ পর্যন্ত বিচারক ফাঁসির রায় দিয়েছেন, ফাঁসি ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন। অর্থাৎ এই ধরনের অপরাধে যে অপরাধী, যে পিশাচ, তার এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই। এই রায়টা গত 3টে বা 4টে ক্ষেত্র আমরা দেখেছি যে রাজ্য পুলিশ যে তদন্ত করে যে জয়নগর, ফরাক্কা, গুড়াপ বা এই ধরনের যে জায়গাগুলি রয়েছে, যে ঘটনা, তাতে কিন্তু মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা কোর্ট থেকে ঘোষিত হয়েছে। আমরা আরজি করের ক্ষেত্রে আমরা কিন্তু ফাঁসি চেয়েছিলাম।
মাননীয় মুখ্যমন্ত্রীও ফাঁসি চেয়েছেন, রাস্তায় নেমেছেন। যেভাবে একটি মেয়ের উপর এই অত্যাচার হয়েছে এবং খুন হয়েছে, তাতে এটি নিশ্চিতভাবেই বিরলের মধ্যে বিরলতম ঘটনার মধ্যে পড়ে এবং তার মৃত্যুদণ্ড হলে নিশ্চিতভাবে এটা আমরা সবাই এটা বলেছিলাম যে ফাঁসি চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কারণ এই পিশাচ, এই পৈশাচিক দৃষ্টান্তমূলক শাস্তির দরকার ছিল। দৃষ্টান্তমূলক শাস্তি এবং কঠোর শাস্তি এই অপরাধের ক্ষেত্রে কিন্তু সেটা মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি হতো বলে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করে, কলকাতা পুলিশও সেই মনে করার ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল। কিন্তু আদালত, তারা মাননীয় বিচারক, এখানে একটা জিনিস লক্ষণীয়, দোষী প্রমাণ কিন্তু হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশ যাকে ধরেছিল, কলকাতা পুলিশ যে অভিমুখে তদন্ত শুরু করেছিল সেগুলো সঠিক ছিল। পরবর্তীকালে সেই তদন্তটাই সিবিআই করেছে। দোষী প্রমাণিত হয়েছে মানে দোষটা তো প্রমাণিত। এবার আমাদের বিচার ব্যবস্থায় দোষ প্রমাণের পর যে সিদ্ধান্তটা দেওয়ার, সাজাটা দেওয়ার, শাস্তিটা দেওয়ার, সেটা কিন্তু বিচারকের সিদ্ধান্ত যে তিনি যাবজ্জীবন কারাদণ্ড দেবেন নাকি মৃত্যুদণ্ড দেবেন। গত কয়েকটি ঘটনায় আমরা দেখেছি রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় যে ঘটনাগুলি ঘটেছিল তাতে শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়েছে, বিচারকরা দিয়েছেন। কিন্তু আরজি করের ক্ষেত্রে আমরা দেখলাম বিচারক ফাঁসির সাজা দিলেন না। বিচারকের সিদ্ধান্তের উপর আমাদের কিছু বলার নেই। এখন কলকাতা পুলিশের হাতে তো তদন্ত নেই, তদন্তটা সিবিআই এর হাতে। এখন সিবিআই হায়ার কোর্ট যাবে কিনা, কলকাতা হাইকোর্টে গিয়ে এই রায় চ্যালেঞ্জ করে ফাঁসি চাইবে কিনা, এটা সিবিআই এর বিষয়। আমরা মনে করি আরজি করে যে পৈশাচিক ঘটনা, যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড এই দোষী করেছে, যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আইনগুলিতে দোষী সাব্যস্ত, তার ফাঁসির সাজাটাই উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি। সমাজে বিচারকরা এই ধর্ষণ এবং খুনে গত কয়েকটি ঘটনায় গত এক মাসের মধ্যে যে কটি রায় দিয়েছেন এবং বাংলার পুলিশ দক্ষতার সঙ্গে যে তদন্ত শেষ করে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে ফাঁসির সাজা আদায় করে এনেছে, সেইটা সিবিআই আজ কোর্টে, সিবিআই পুরো ট্রায়ালটা করার পর বিচারক দোষী সাব্যস্ত করেছেন কিন্তু ফাঁসির সাজা দেননি। তো এক্ষেত্রে সিবিআই হায়ার কোর্ট যাবে কিনা, এক্ষেত্রে সিবিআই কলকাতা হাইকোর্টে এই রায় চ্যালেঞ্জ করে আবার সিবিআই দাবি করে যাবে কিনা, সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন যে ফাঁসি চাই, মা বোনেদের নিরাপত্তা, আরও সবাই মিলে যেমন দেখতে হবে, তেমনি সামাজিক অপরাধ যারা করবে, যারা সামাজিক অপরাধগুলি করবে, এই পৈশাচিক কাজ করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফলে আমরা নিশ্চিতভাবে এই মামলায় ফাঁসির পক্ষে। দোষ যখন সাব্যস্ত হয়েছে, দোষী যখন ঘোষিত হয়েছে এই ব্যক্তি, এই অপরাধ, এই ধারা দোষী ঘোষণা, এরপরে বিচারকের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিচারক তাকে যাবজ্জীবন দিলেন এবং ফাঁসি দিলেন না, এটা মাননীয় বিচারকের সিদ্ধান্ত। তার উপর দাঁড়িয়ে আমরা কিছু বলতে পারি না। কিন্তু ফাঁসির সাজাটা হলে গোটা বাংলা তারা অপেক্ষা করছিল ফাঁসির সাজা, কারণ এই ধর্ষণ এবং খুন এটা দৃষ্টান্তমূলক শাস্তি। এই পৈশাচিক অপরাধীকে এই সমাজে বাঁচিয়ে না রেখে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন ছিল, কিন্তু মাননীয় আদালত তার সিদ্ধান্তে দোষী সাব্যস্ত হওয়ার পরেও সর্বোচ্চ শাস্তি তিনি দিলেন না।
সর্বোচ্চ শাস্তি আদালত দিল না। দোষী সাব্যস্ত হওয়ার পর সর্বোচ্চ শাস্তি দেওয়ার পূর্ণ অবকাশ ছিল। যখন এই ধারায় দোষী সাব্যস্ত, সেটা আইনের বইতে লেখা থাকে যে এই শাস্তি হতে পারে, আবার সর্বোচ্চ শাস্তি এই হতে পারে। তো ফলে সর্বোচ্চ শাস্তিটা ছিল সময়ের দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল সমাজের দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল ইভেন কলকাতা পুলিশের দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল সিবিআই এর দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল বাংলার মা বোনেদের দাবি, সর্বোচ্চ শাস্তিটা প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী চেয়েছেন, কিন্তু মাননীয় বিচারক সর্বোচ্চ শাস্তিটি দিলেন না। সিবিআই এখন এই রায়ের ওপর হায়ার কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে সর্বোচ্চ শাস্তি চাইবে কি চাইবে না সেটা সিবিআই স্পষ্ট করুক। এটা কি সিবিআই এর ব্যর্থতা? একটু স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করছি, এটা কি সিবিআই এর ব্যর্থতা? কারণ রাজ্য পুলিশ যখন তদন্ত করেছিল তার সর্বোচ্চ শাস্তি কিন্তু বিধান হয়েছিল দুটি ঘটনা। দেখুন, আমরা গত কয়েকদিনে দেখেছি রাজ্য পুলিশ যেগুলি তদন্ত করেছে, একই ধরনের ধর্ষণ, খুন, এই ধরনের পৈশাচিক ঘটনা, সেখানে কিন্তু দ্রুত বিচারের পর আদালত ফাঁসির সাজা দিয়েছে। এবার সিবিআই ট্রায়াল করার পর ফাঁসির সাজা হলো না কেন, এটা তো সিবিআইকে তার জবাব দিতে হবে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তো ধরে দিয়েছে, কলকাতা পুলিশ। আর গত কয়েকদিনে আপনারা দেখেছেন, যেটা ফরাক্কা বলুন, জয়নগর বলুন, গুড়াব বলুন, রাজ্য পুলিশ যেখানে ট্রায়াল করিয়েছে সেখানে কিন্তু ফাঁসির সাজা আদায় করেছে কোর্ট থেকে। তাহলে এক্ষেত্রে সিবিআই দোষী প্রমাণ করার পরেও কেন ফাঁসির সাজা অর্থাৎ প্রাণদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তি কেন সিবিআই আদায় করতে পারল না, যেখানে অন্য মামলাগুলিতে রাজ্য পুলিশ একই ধরনের অভিযোগে প্রাণদণ্ড বা ফাঁসির সাজা আদায় করে আনছে কোর্ট থেকে, তাহলে সিবিআই সেটা বলতে পারবে। এবং যেহেতু তারা এই কোর্টে ফাঁসির সাজা আদায় করতে পারেনি, তাহলে ফাঁসির সাজা আদায়ের জন্য এই রায়কে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে যাবে, হায়ার কোর্টে, হায়েস্ট কোর্টে তারা আইনি কি পথ নেবে সেটা তাদের খোলসা করে বলে দেওয়া উচিত। সমস্ত বিবরণকে কোর্টের সামনে তুলে ধরা, বিরলতম প্রমাণ করা তো সিবিআই এর দায়িত্ব। আবার বলছি যে এই ব্যক্তি যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, পরবর্তীকালে সিবিআই এর হাতে গেছিল, এর অভিযোগ প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, সওয়াল জবাব হয়েছে, সাক্ষ্য হয়েছে, এবং দোষী সাব্যস্তের পর কোন শাস্তিটা দেবেন, অর্থাৎ যাবজ্জীবন দেবেন নাকি সর্বোচ্চ প্রাণদণ্ড দেবেন, এটা অনেকাংশেই সংশ্লিষ্ট বিচারকের উপর নির্ভর করে। এই ক্ষেত্রে বিচারক কেন সর্বোচ্চ শাস্তি দিলেন না বা বিচারকের কাছ থেকে কেন সর্বোচ্চ শাস্তি আদায় করে আনা গেল না, এর ব্যাখ্যাটা সিবিআই দিতে পারবে। বিচারকের মন্তব্যের উপর দাঁড়িয়ে আমরা দলগতভাবে কোনো এই মুহূর্তে মন্তব্য করব না। আমাদের শীর্ষ নেতৃত্ব সমস্ত আইনি বিষয় খতিয়ে দেখবেন। আমরা শুধু এইটুকু বলতে পারি, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, সমস্ত পরিস্থিতিতেই তাই ছিল। কলকাতা পুলিশও যথাযথ গুরুত্ব দিয়ে এর তদন্ত শুরু করেছিল, অ্যারেস্ট করেছিল। সিবিআই পরবর্তীকালে এই তদন্ত হাতে নিয়েছে এবং তাতে দেখা গেছে সঠিক লোককেই কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। এবার দোষী প্রমাণিত হয়েছে কোর্টে, কিন্তু সর্বোচ্চ সাজা কোর্টের কাছ থেকে আদায় করে আনা গেল না। এই সর্বোচ্চ সাজা কোর্টের কাছ থেকে আদায় করে আনার দায়িত্বে কে ছিল? দায়িত্বে ছিল সিবিআই, কারণ ট্রায়ালটা তারা করাচ্ছেন। ফলে কোর্ট কেন সর্বোচ্চ সাজা দিলেন না বা কোর্টের কাছ থেকে কেন সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডটা আদায় করে আনা গেল না, এটা সিবিআই খোলসা করে বলতে পারবে। এবং সিবিআই এর রায়ে চ্যালেঞ্জ করে আবার সর্বোচ্চ শাস্তির দাবিতে, প্রাণদণ্ডের দাবিতে হায়ার কোর্টে যাবে কিনা সেটাও সিবিআইকে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে বলতে হবে। কারণ আমরা সবাই ন্যায় বিচার
এবং সর্বোচ্চ শাস্তি, এই বিষয়ে আমরা সবাই একমত। বলছি আজকে যেহেতু কর্মক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে বিচারক, যদিও নির্যাতিতার পরিবার কোর্টে বলেছেন বিচারককে যে ক্ষতিপূরণ নয়, তারা বিচার চান। দেখুন, আমরা খুব পরিষ্কারভাবে বলি, এটা বিচারকের কোনো মন্তব্যের উপর দাঁড়িয়ে তো কোনো মন্তব্য করা যায় না। আমরা শুধু এইটুকু বলি, এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ ধর্ষণ এবং খুনে যদি কারোর মর্মান্তিক পরিণতি হয়, সেক্ষেত্রে তার পরিবারকে কি ক্ষতিপূরণ বা কতটা ক্ষতিপূরণ দেয়া যেতে পারে সেটার একটা নির্দিষ্ট গাইডলাইন আছে। এবং এই ঘটনার পরপরই তার সহকর্মীদের তরফ থেকে যে রাজ্যকে চিঠি দেয়া হয় তাতেও ক্ষতিপূরণের কথা বলা ছিল, কিন্তু সেখানে একটি আর্থিক পরিমাণ নিয়ে অকারণ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে টার্গেট করে চরম কুৎসা করেন এই ডাক্তারদের একাংশ এবং তৃণমূল বিরোধী অংশ, বামেরা, অতি বামেরা চরম কুৎসা করেন। তো আজকে তো সেই কথাটাই আবার কোর্ট বলছেন যে ক্ষতিপূরণ আছে, আইনে আছে, ক্ষতিপূরণ আইনে আছে, তার ভিত্তি কি কি হবে, ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে তার পরিবার কি ক্ষতিপূরণ পেতে পারে এর নির্দিষ্ট গাইডলাইন আছে। এবং এটা তার সহকর্মীদের একাংশ তারা প্রথম দিকেই যখন রাজ্যকে চিঠি দিয়েছিল তার মধ্যেও ক্ষতিপূরণের কথাটা ছিল, কিন্তু এটাই পরবর্তীকালে হঠাৎ বলা হলো রাজ্য সরকার টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। কত বড় মিথ্যা কথা! যেটা আইনে রয়েছে, রাজ্য সরকার কারুর মুখ বন্ধ করতে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় কারুর মুখ বন্ধ করতে যাননি। তো এরাই বলেছিল ক্ষতিপূরণ দিতে হবে, এরাই বলছে আবার টাকা নেব না, টাকা দিয়ে মুখ বন্ধ। আজকে কোর্ট যেটা বলেছেন সেটা আইন মাফিক বলেছেন, এর উপর দাঁড়িয়ে আলাদা কোনো কমেন্ট করব না, কিন্তু এইটুকু শুধু বলবো, এই জীবন চলে গেলে সেটা টাকা দিয়ে মাপা যায় না, কিন্তু তা সত্ত্বেও সরকারি নিয়মে গাইডলাইনে কিছু ক্ষতিপূরণের বিষয় থাকে, সেটা নিয়েও কুৎসার রাজনীতি করেছেন এই তথাকথিত বিপ্লবীরা। কিন্তু ওনারা বলছেন যে বিচার চাই, ক্ষতিপূরণটা চাই না। বিচারক বলছেন সেটা আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের, সেটা তো যাদের যন্ত্রণা, মা বাবা যাদের মেয়ে গেছে, মুখ্যমন্ত্রী যেমন দোষীর শাস্তি, ফাঁসির শাস্তি দাবি করেছেন, আজকে তো পরিবারের আইনজীবীও ফাঁসির শাস্তি দাবি করেছিলেন, সর্বোচ্চ শাস্তি। এই ঘটনায় এই অপরাধে সর্বোচ্চ শাস্তিটা আমরা সবাই চেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন, গোটা বাংলা চেয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এর ওপর দাঁড়িয়ে প্রথম মিছিল করেছেন। এখন বিচারক যদি দোষ প্রমাণের পরেও সর্বোচ্চ শাস্তিটা না দেন, তার সঙ্গে তো আমাদের কারুর কোনো সম্পর্ক নেই। এটা ট্রায়াল করাচ্ছিল সিবিআই, দোষ প্রমাণ হয়েছে, যাকে কলকাতা পুলিশ ধরেছিল, দোষ প্রমাণের পর যাবজ্জীবন দেবেন না মৃত্যুদণ্ড দেবেন এটা সম্পূর্ণভাবে বিচারকের সিদ্ধান্ত। এবার দোষ প্রমাণের পরেও বিচারক যদি সর্বোচ্চ সাজা না দেন, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। এই বিষয়টা যারা বিচার আদায় করে আনার দায়িত্বে ছিলেন, সিবিআই এর খোলসা করে বলা উচিত কেন তারা ফাঁসির রায়টা আদায় করে আনতে পারলেন না। দুই, সিবিআই এই রায় চ্যালেঞ্জ করে হায়ার কোর্টে ফাঁসির রায়টা নিয়ে যাবে কিনা, ফাঁসির দাবিটা নিয়ে যাবে কিনা, এটা তো সিবিআই বলতে পারবে। ইতিমধ্যে বিজেপি সহ বিরোধীরা বলতে শুরু করেছে যে বাঁচানোর চেষ্টা তো একটা হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করে। যারা এই কথা বলছেন, বিজেপি বা বিরোধীরা যারা বলছেন বাঁচানোর চেষ্টা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, দয়া করে বলবো গল্পটা বন্ধ করুন। মনে রাখুন, ধর্ষণ এবং খুনে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। অর্থাৎ এই যারা বলছেন তথ্য লোপাট করা হয়েছে, বাঁচিয়ে দেয়া হলো, এই কথাটা কোনো কথা নয়। কারণ যে যে ধারায় মৃত্যুদণ্ডটা আছে সেই ধারাতেই কিন্তু এ দোষী সাব্যস্ত হয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড দেবেন নাকি যাবজ্জীবন দেবেন এটা বিচারকের এখতিয়ার। অর্থাৎ এই বাঁচিয়ে দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এই সস্তা গোল গোল কথাগুলো বলবেন না। রাজ্য সরকার বা কলকাতা পুলিশ কাউকে বাঁচাবার চেষ্টা করেনি, কলকাতা পুলিশই ধরেছে। সবচেয়ে বড় কথা, এই দোষটা প্রমাণিত হয়েছে।
আদালত দোষী সাব্যস্ত করেছেন যে যে সেকশনে, যে যে ধারায় মৃত্যুদণ্ডের রায় হয় সেই সেই ধারাতেই দোষী প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ তার সঙ্গে তথ্য লোপাট বা বাঁচানোর কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই সেকশনগুলিতে দোষী প্রমাণিত হলে সেই সাজাটা যাবজ্জীবন হবে নাকি ফাঁসি হবে, এটা সম্পূর্ণভাবে বিচারকের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। ফলে এই বিচারক কেন যাবজ্জীবন দিলেন আর কেন ফাঁসি দিলেন না, একই ধারায় যে ধারার শাস্তিতে যাবজ্জীবন সেই ধারার শাস্তিতেই ফাঁসি রয়েছে, যে ধারায় দোষী প্রমাণিত সেই ধারায় তিনি ফাঁসি দিতেই পারতেন, কিন্তু তিনি কেন দেননি এটা বিচারকের সিদ্ধান্ত। এবং যারা ট্রায়াল করিয়েছে সিবিআই খোলসা করে বলতে পারবে। অর্থাৎ এই যে বাঁচানোর চেষ্টা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট, এর সঙ্গে এই রায়ের কোনো সম্পর্ক নেই, কারণ ওই সেকশনগুলোতে দোষী প্রমাণিত হয়েছে বলেই যাবজ্জীবন দিল। এবং যেটা ন্যায় সংহিতায় লেখা, যেটা আমাদের দণ্ডবিধিতে লেখা, যে এই ধর্ষণ এবং খুনে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন দেয়া যেতে পারে অথবা মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে। কোনটা দেবেন সেটা পুরোপুরি কোর্টের এখতিয়ার। সকাল থেকে কোর্টের বাইরে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন বা সামাজিক সংগঠন তারা প্রত্যেকেই প্রশ্ন করছে যে এর পিছনে তো আরো কেউ আছে, মানে একজন যারা আজকে কোর্টে বাইরে নাটক করতে গেছিলেন, যে কজন গুণে বেঁধে ট্রাফিক পুলিশ আর মিডিয়া নিয়ে 70 জন হবে না, ট্রাফিক পুলিশ, মিডিয়া, পথচারী, অফিস যাত্রী, কৌতূহলী লোক মিলিয়ে যে 70 জন নাটক করছিলেন, বাম অতিবাম তথাকথিত নাগরিক সাজা, তাদেরকে পরিষ্কার করে বলি কেন রহস্য তৈরি করছেন। এই যে মামলা যেটায় আজকে শাস্তি হয়েছে, সেই শাস্তিটা আমাদের পছন্দ হোক না হোক, যে শাস্তি হয়েছে, এই মামলাটা তো এখনো চলছে। ফলে সিবিআই এ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দরজা খোলা আছে। 2, এই মামলাটা মনিটর করেছেন সুপ্রিম কোর্ট। আজকে যেসব রহস্যের কথা বলা হচ্ছে, আরো প্রশ্ন, আরো কেন ধরেনি, আরো এই হয়নি, আরো ওই হয়নি, এগুলো তো সব আপনাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বলেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, বৃন্দা গ্রোভার ছিলেন, সব নামকরা লোকজন তো ছিলেন। তো ফলে এখন আপনারা কোর্টের সামনে দাঁড়িয়ে নাটক করছেন কেন? আপনারা তো সুপ্রিম কোর্টে এগুলো বলার সুযোগ পেয়েছেন। আপনাদের আইনজীবীরা তো সব সুপ্রিম কোর্টে সব রহস্য সবভাবে বলেছেন, কিন্তু আপনারা সেটা যুক্তিগ্রাহ্য এবং প্রমাণ ভিত্তিকভাবে পেশ করতে পারেননি বলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। এবার সিবিআই তদন্তের জন্য ওয়েট করুন। সিবিআই তো চার্জশিট দেওয়ার দরজা খোলা রয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট। ফলে যারা আজকে নাটক করতে গেছিলেন তারা সম্পূর্ণভাবে বাম, অতিবাম, অন্ধ তৃণমূল বিরোধী এইসব কিছু লোকজন, তারা প্রচার, ফুটেজ খাওয়া, গোলমাল করানো, আপনারা যা যা রহস্য তৈরি করেছেন এগুলো সুপ্রিম কোর্টে আপনারা বলার সুযোগ পেয়েছেন এবং বলেছেন। বলার পরেও সুপ্রিম কোর্টের কাছে সেটা একেবারে বস্তুনিষ্ঠ এবং তথ্যসহ প্রমাণসহ বলে মনে হয়নি বলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। তাহলে আবার সেগুলো নিয়ে এখানে নাটক করছেন কেন? কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় একাধিকবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং অনেকের নির্দেশে করেছে, এই করেছে। এটা নিয়ে কোনো কথা বলবো না। আদালতের ভেতরে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তি কি বলেছেন তাই নিয়ে কোনো কথা বলবো না। আমি শুধু এইটুকু বলতে পারি যে এরপরে তো এই মামলা তো চলছে, এই তদন্ত তো চলছে, সাপ্লিমেন্টারি চার্জশিটের দরজা তো খোলা আছে। তো সুতরাং এখন আমরা এত রহস্য নিয়ে আলোচনা করব কেন? কষ্টকল্পিত রহস্য, অনুমান ভিত্তিক রহস্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রহস্য, নিজেদের ফুটেজ খাওয়ার রহস্য, সেইগুলো নিয়ে এখন আলোচনা করবো কেন? একটা প্রশ্ন রাখছি, ফাঁসি হলে রাজ্য পুলিশের তদন্তের জয়গান হতো, ফাঁসি হয়নি, তার মানে তো রাজ্য পুলিশই প্রথম 5 দিনের তদন্তে নিশ্চিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে, তাই নয় কি? এটা আপনি করছেন না আপনার প্রডিউসার শেখালো? প্রডিউসার শেখালে তাকে একটু বলে দিন আইনগুলো পড়তে, যে দোষী সাব্যস্ত। আমি অনুরোধ করছি আমার এখানে যারা সাংবাদিকরা রয়েছেন তাদের এমন কিছু প্রশ্ন পাঠিয়ে বিব্রত করবেন না যার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে দোষী সাব্যস্তটা হয়েছে মানে তদন্তটা সে কলকাতা পুলিশ গ্রেফতার করে, কলকাতা পুলিশ যা তথ্য প্রমাণ তুলে দিয়েছে, তারপর সিবিআই যা যা করেছে, তাতে দোষী সাব্যস্তটা হয়ে গিয়েছে।
এখন দোষী সাব্যস্তর পর ফাঁসিটা যাবজ্জীবন হবে নাকি ফাঁসি হবে, এইটা বিচারকের সিদ্ধান্ত। তো তার মানে কলকাতা এই যে গল্পটা আপনারা এখন করছেন, ও সৌরভ এদিকে তাকাও না, এই যে গল্পটা দিলে যে কলকাতা পুলিশের প্রথম 5 দিনের তদন্তে গলদ ছিল বলে ফাঁসি হলো না, কোনো গলদ ছিল না বলে দোষী সাব্যস্ত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত একটা পার্ট, আর দোষী সাব্যস্ত হলে কি কি সাজা সেগুলো বইতে লেখা আছে। বিচারক সেখান থেকে তার সিদ্ধান্ত অনুযায়ী একটা শাস্তি দেবেন। ফলে যখন দোষী সাব্যস্ত হয়েছে তখনই প্রমাণিত হয়ে গিয়েছে যে কলকাতা পুলিশ সঠিক লক্ষ্যে সঠিক কারণে সঠিকভাবে অ্যারেস্ট করেছে, এবং যে তথ্য প্রমাণ সিবিআই এর হাতে তুলে দিয়েছে তাতে কোনো গলদ ছিল না। পরবর্তীকালে সিবিআই তদন্তেও সেটা দোষী সাব্যস্ত হয়েছে। যদি আদালত এই তথ্য প্রমাণে খুশি না হতেন, সন্তুষ্ট না হতেন, তিনি তো দোষী সাব্যস্তই করতেন না। বিচারক তো বারবার বলেছেন সমস্ত তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে আপনাকে দোষী সাব্যস্ত করা হলো। বিচারক, আই রিপিট, বিচারক মাননীয় অনির্বাণ দাস তিনি পরিষ্কারভাবে বলেছেন সঞ্জয় রায়কে সমস্ত তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে আপনাকে দোষী সাব্যস্ত করা হলো। অর্থাৎ তথ্য প্রমাণে কোনো ঘাটতি ছিল না। অর্থাৎ আপনারা এই প্রথম 5 দিনের জন্য কলকাতা পুলিশকে সমালোচনা করে ইঙ্গিতবাহী যে প্রশ্ন করছেন, আপনারা নিজেরা নিরপেক্ষভাবে এর ব্যাখ্যাটা দিন না। যদি তথ্য প্রমাণে ঘাটতি থাকতো তাহলে তো বিচারক বলতেন যে তথ্য প্রমাণে ঘাটতি আছে। বিচারক বলছেন তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে দোষী সাব্যস্ত করলাম এই 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 ধারায়, আর যে যে ধারায় দোষী সাব্যস্ত হলো তাতে ফাঁসির রায়ও আছে, যাবজ্জীবনও আছে। এবার কোনো বিচারক যদি যাবজ্জীবনটা গ্রহণ করেন, ফাঁসির রায়টা না নেন, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। গত কয়েকদিন আগে জলঙ্গি, ফরাক্কা, জয়নগর, গুড়াপ, এখানে বিচারকরা ফাঁসির সিদ্ধান্তকেই ঘোষণা করেছেন, রায় দিয়েছেন, তারা যাবজ্জীবন নেননি। এক্ষেত্রে বিচারক অনির্বাণ দাস যাবজ্জীবনটা নিয়েছেন, কিন্তু তিনি ফাঁসিটা দেননি। তার মানে কোথাও তিনি কিন্তু বলেননি তথ্য প্রমাণে ঘাটতি ছিল। ফলে এই তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত যখন হয়েছে, তো সেখানে খুঁজে খুঁজে প্রথম 5 দিনে কোনো ঘাটতি ছিল কিনা, তথ্য প্রমাণ লোপাট ছিল কিনা, অমুক ছিল কিনা, তমুক ছিল কিনা, এগুলো সব অবান্তর কথা। ফাঁসি চাই, এটা একটা সমাজের চাকরি দেওয়ার বিষয় ছিল না? না, তার কারণ হচ্ছে যে বেপরোয়া ভাবে যে এই মহিলাদের উপর এই কুৎসিত নির্যাতন, অপরাধ নানা ধরনের হতে পারে, অভিযোগ নানা ধরনের হতে পারে, কিন্তু ধর্ষণ এবং ধর্ষণ করে খুন, এটা একটা পৈশাচিক অপরাধ। এরা নরপিশাচ, ধর্ষণ করে খুন নরপিশাচ। এদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই, সুস্থ সমাজ সেটা মনে করে, সেই কারণেই ফাঁসি চাওয়া হয়েছে। আজকে কোর্টের বাইরে বিজেপি সেখানে মঞ্চ বেঁধে এবং কংগ্রেসের মিছিল পর্যন্ত হয়েছে, আজকে টিআইএফ এর মিছিল ডেকেছে, গোটা বিষয়টা নিয়ে কি বলবেন বিভিন্ন সংগঠনের তরফ থেকে, সিপিএম, বিজেপি, কংগ্রেস? আমি তো বলবো যে গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের তদন্ত যে ফাঁসির আদায় হলো, তো সেগুলো নিয়ে তো প্রশংসা করা উচিত ছিল বিরোধীদের। তারা শুধু একটি ঘটনাকে আঁকড়ে রয়েছে কেন? আমরা তো সব ক্ষেত্রেই, আমরা শুধু একজন অভয়া, আমরা শুধু তাকে কেন্দ্র করে রাজনীতি ইস্যু করব, আর অন্য কোনো বোনের ওপর যদি কোনো অন্যায় অত্যাচার হয়ে থাকে, সামাজিক অপরাধ হয়ে থাকে, সেই জায়গাটা আমরা গুরুত্ব দেব না, এটা তো হতে পারে না। রাজ্য পুলিশ তো পরপর ঘটনাগুলোতে তদন্ত করে দোষ প্রমাণ করে ফাঁসি আদায় করে আনলো, তো সেক্ষেত্রে তো রাজ্য পুলিশের সেই প্রশংসা প্রাপ্য। আর এক্ষেত্রেও কলকাতা পুলিশ সিবিআইকে সহযোগিতা করেছে, দোষ প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে। এবার বিচারক কি দেবেন সেটা তার বিষয়। তো এখানে বিরোধী দলগুলির রাজনীতি করতে নামা ছাড়া কি আছে? আর কোন সিপিএম? ধানতলা, বানতলা, কোচবিহার ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন, সেই সিপিএম জ্ঞান মারছ ওখানে?
এই ডিওএফআই এই এসএফআই ছেলে মেয়েগুলো লজ্জা করে না বলতে? ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন, আসল দোষীরা জীবনে ধরা পড়েনি, কয়েকটা সামনের বাসিন্দাকে ধরিয়ে এনে যাবজ্জীবন করে দেওয়া হয়েছিল, সেখানেও তো ফাঁসি হয়নি। বানতলার কেসেও তো ফাঁসি হয়নি, তাহলে সিপিএম বাঁচিয়ে দিয়েছিল বলতে হবে। বানতলার ক্ষেত্রেও তো ফাঁসি হয়নি। ভয়ঙ্কর অত্যাচার। ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন, তার সঙ্গের মহিলাকে ধর্ষণ, তার ড্রাইভারকে খুন, ফাঁসি তো করায়নি সিপিএম এর পুলিশ। আজ তারা আজকে বড় বড় কথা বলতে নেমেছে ন্যায় বিচারের, নেতাগুলো ধরেনি তখন। এখানে 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরে দিয়েছে বিজেপি। উন্নাও হাতরাস থেকে শুরু করে সমস্ত, তারা আসছে নাটক করতে। কংগ্রেসের জমানায় দিল্লিতে নির্ভয়া কাণ্ড হয়েছে, তারা আসছে নাটক করতে। স্বাস্থ্য ভবনের সামনে দিলীপ ঘোষ ভাষণ দিচ্ছিলেন, তিনি বলছেন যে এই অভয়া আন্দোলনে যারা ছিল কিছু বজ্জাত ডাক্তার, যাদের হোর্ডিং এ দেখবেন এখন মডেলিং করছেন, এইসব আন্দোলন করে এরা সব রোজগার করছে, দিলীপ ঘোষ বলছে। দিলীপ ঘোষ খুব একটা ভুল কিছু বলেননি। এই অভয়া কাণ্ডে ডাক্তারদের একাংশ সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে মানুষকে বিভ্রান্ত করে, সরকারি কাঠামোটাকে দুর্বল করে, নিজেদের ব্যক্তি সমস্ত অঙ্কে প্রাইভেটে পেশেন্ট নিয়ে যাওয়া, প্রাইভেটে পেশেন্ট দেখানো, নিজেদের কেরিয়ারের উন্নতি, যে সমস্ত কাণ্ড করে বেরিয়েছেন একাংশ, তো তারা নিশ্চিতভাবে ধিক্কারযোগ্য। তো সেটা দলমত নির্বিশেষে যে কেউ তাদের ধিক্কার দেবেন। লাস্ট হচ্ছে নির্যাতিতার বাবা মা বারবার বলছেন যে তারা বিচার চান, তারা এই ক্ষতিপূরণটা চান না। সেটা সম্পূর্ণ তাদের বিষয়, এ ব্যাপারে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করলেন, বললেন রাজ্যের হাতে থাকলে ফাঁসি হতো। 100% ঠিক, কারণ রাজ্য সরকারের পুলিশের হাতে যেগুলো ছিল সেগুলোতে তো ফাঁসি হয়েছে। রাজ্য সরকারের হাতে যেগুলো ছিল, জয়নগর, ফারাক্কা, গুড়াপ, এগুলো তো গত কয়েকদিনের মধ্যে, এমনকি আরজি করের পরে হয়েছে ঘটনা, খারাপ ঘটনা, সামাজিক অপরাধ, তার ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেছে। আর এখানে যখন কলকাতা পুলিশ ঠিক দিকে এগোচ্ছিল, তখন হঠাৎ উই ওয়ান্ট সিবিআই করে সিবিআইকে ডেকে আনলো। তো তাহলে এখন কেন সাজা, ফাঁসির সাজা হলো না? তো সিবিআইকে তো তার ব্যাখ্যা দিতে হবে, তো স্বাভাবিক ব্যাপার, কারণ সিবিআই তার ট্রায়ালটা করিয়েছে। প্রথম থেকেই যদি এটা কলকাতা পুলিশের হাতে থাকতো, আমরা তো এর আগেও বলেছি, আজকে বলছি তা নয়, যে যারা এই উই ওয়ান্ট সিবিআই করে গুলিয়ে দিল, যদি এটা প্রথম থেকে কলকাতা পুলিশের হাতে থাকতো, এতদিনে ফাঁসির সাজা আদালত থেকে ঘোষণা করিয়ে আনতো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের হাতে যদি ট্রায়াল থাকতো, আমরা তো এটা বারবার বলেছি, আমরা শুরুর থেকে বলছি এটা। তা এখন তো সিবিআইকে এর ব্যাখ্যা দিতে হবে কেন তারা ট্রায়াল করার পরও আনতে পারলো না। কিন্তু কলকাতা পুলিশের ঘাড়ে কোনো দোষ চাপাতে পারবে না, কারণ কোনো তথ্য প্রমাণের অভাবের কোথাও কোনো মন্তব্য কিন্তু বিচারক করেননি। বিচারক তথ্য প্রমাণ যা দিয়েছেন তার ভিত্তিতেই রায় দিয়েছে। এবার রায়টা কেন আদায় করে আনতে পারলো না, সেটা তো সিবিআইকে বলতে হবে। ঠিক আছে, আজকে 14 মাস পর দেখা গেল বিধানসভায়, নো কমেন্টস। তো বিধায়ক তো বিধানসভাতেই যাবে, তো বিধায়ক তো বিধানসভাতেই যাবেন, তো স্বাভাবিক ব্যাপার। জামিন তো আইনে আছে, তো জামিনে মুক্তির পর বিধায়ক বিধানসভায় যাবেন না, যেতেই পারেন। আচ্ছা, ন্যাশনালে সবাই ফোন করছে যে তারা আর এক মিনিটও না, আমি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি।